কোভিড-19 ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 শুরু হতে যাচ্ছে এক্সট্রা ক্লাস। উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ৬টায় PB24 এর পর্দায়। 12 এপ্রিল থেকে প্রতিদিন পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা। নমস্কার, আমি শিক্ষক অরুণ কুমার দেবনাথ। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদেরকে পড়াতে যাচ্ছি। তবে আমি মনে করি যে PB24 এর এই উদ্যোগ আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে বিশাল লাভজনক হবে। তো যাই হোক, আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি যে তোমাদের রেজাল্ট যে স্বাভাবিক হওয়ার কথা ছিল সেটা হলো না। তোমরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ, ফলে তোমাদের এই নতুন ক্লাসের যে নতুন অভিজ্ঞতা সেটাও হলো না। তো আমাদের বাংলা বিষয় নিয়ে এর আগে একজন ম্যাডাম উনি আলোচনা করেছেন, প্রথম যে কবিতাটা ছিল সেটা আমি তাইলে একটা গল্প তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমি আশা করি তোমাদের যদি মনোযোগ দিয়ে সেটা লক্ষ্য করো অবশ্যই লাভ হবে এবং ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, তাহলে অনেকটাই উপকার হবে। তো আমি গল্পটা শুরু করার আগে আমি দু একটা কথা তোমাদের বলছি যে নবম শ্রেণীর পরে দশম শ্রেণীতে বাংলা যে আমরা পড়তে যাচ্ছি, তাহলে আমাদের প্রথম জানতে হবে যে আমাদের নাম্বার প্যাটার্নটা কি। তাহলে প্যাটার্নটা হচ্ছে যে 9-এ আমরা দেখেছি যেরকম প্যাটার্ন ছিল অনেকটাই সেরকম, অল্প কিছু কিছু জায়গাতে পরিবর্তন আছে। তবে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে সেটা বলছি। যেমন ধরো প্রথমেই থাকছে শর্ট কোশ্চেন এক কথায়, অর্থাৎ 14 নম্বরের 6 নম্বর সঠিক উত্তর বাছাই, 8 নম্বর থাকবে সরাসরি এক কথায়। তারপর থাকছে তোমার কি বলে বড় প্রশ্ন। বড় প্রশ্ন টোটাল থাকছে 6টা। 3টা বিভাগ আছে, এর মধ্যে পদ্য, গদ্য এবং ছোট গল্প। প্রতিটি থেকে 2টা প্রশ্ন করে উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে প্রশ্নগুলি যদিও অথবা থাকবে 6টা প্রশ্ন 5 মান করে 530 নম্বর। তারপর থাকছে আমাদের পাঠ্যভিত্তিক ব্যাকরণ। সেই পাঠ্যভিত্তিক ব্যাকরণের মধ্যে যেটা থাকে সেটা হলো আমাদের এই নিউ সিলেবাস যেটা আছে, সেখানে সন্ধি বিচ্ছেদ আর থাকছে বাক্য পরিবর্তন, মানে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন। দুটোই থাকবে প্রশ্নপত্রে, তোমাকে যে কোনো একটা বিষয়ে উত্তর করতে হবে। তারপরে থাকছে আমাদের সাধারণ ব্যাকরণ, যেটা আমরা বলি কার্যকরী ব্যাকরণ, যেটা আমরা গ্রামার বই থেকে পড়ি। ওই ব্যাকরণটা থেকে 3টা প্রশ্ন থাকবে, 5 করে 3টা আইটেম থাকবে, 3 × 5 = 15 নম্বর। সেই সাধারণ ব্যাকরণ, সেই ব্যাকরণের অংশগুলি কি কি, যেমন একটি করে উদাহরণ দাও একটা আইটেম। তারপর থাকছে শুদ্ধ রূপটি লেখো একটা আইটেম। তারপরে থাকছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো একটা আইটেম। তারপরে থাকছে বেশবাক্য সহ সমাস করো, অর্থযুগলের পার্থক্য। শেষে থাকছে বাগধারা। এই 6টা বা 7টা আইটেম থেকে 4টা প্রশ্ন হবে, 3টা তোমাদেরকে উত্তর করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সবগুলি গ্রামারই করতে লাগবে। এরপরে যে আমাদের প্রশ্নের যে শেষের দিকে যে ভাব সম্প্রসারণ কিংবা সবার কার্য বিবরণী, যে কোনো একটা আসবে, কিন্তু দুটোই পড়তে হবে, কোনটা আসবে ঠিক নেই। তাহলে এখানে 6 নম্বর ওয়ার্ড লিমিট থাকতেছে 60 নম্বর, 60টি। তারপর তোমাদের শেষে যে প্রশ্নের সেটা থাকছে প্রবন্ধ রচনা, সেটা 3টা থাকবে, একটা উত্তর করতে হবে। এর মধ্যে 10 নম্বর, 300 শব্দের মধ্যে লিমিট এটা করতে হবে। তো যাই হোক, আমি কেন নাম্বার প্যাটার্নটা আগে বললাম, কারণ তোমাদের এটা নতুন ক্লাস উঠলে প্রথম এটি বলে দেওয়া হয় এগুলি পড়তে হবে এখানে, এই জন্য নাম্বার প্যাটার্নটা প্রথমে আমি বলে দিচ্ছি। যদিও আগে বলা হয়নি, এই জন্য আমি বললাম। তো আমি আজকে যে গল্পটা তোমাদেরকে পড়াচ্ছি, সেই গল্পটা থেকে কি আসতে পারে? শর্ট কোশ্চেন আসবে, কি আসবে? বড় প্রশ্ন আসবে, 5 মানের প্রশ্ন আসবে।
প্রতিবারই মাধ্যমিকের ফাইনালেও দেখি, টেস্টও দেখি, এই গল্পটা প্রথম যে গল্পটা থাকে প্রশ্ন একটা থাকেই থাকে। এবারও এসেছে, একটা বড় প্রশ্ন এসেছে। যদিও কথা প্রসঙ্গে বলে রাখি, তোমাদের যে দশম শ্রেণীর যে এই যে বই, একটা সমস্যা, বিশাল বড় সমস্যা, আমাদের নিউ সিলেবাসের বই আমাদের হাতে এখন আসছে না। তবে বাংলা বইটা কোনো পরিবর্তন হয়নি, তবে প্যাটার্নের ক্ষেত্রে কিছু অল্প কিছু কিছু সাধারণ পরিবর্তন হয়েছে, আর বাকি সবই ঠিক আছে। তো সেই সুবাদে তোমাদের প্রথম যে গল্পটা সেটা একটা মানে খুবই দরকারি, আমাদের প্রথম পরীক্ষা দিয়ে থাকবে সেটা, এবং দেখা যায় ফাইনাল পরীক্ষা অবধি এখান থেকে প্রশ্ন আসে। তো আমাদের প্রথম গল্প হচ্ছে দস্যু কবলে। দস্যু কবলে এই গল্পটা নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস, সেই রাজসিংহ উপন্যাস থেকে। তো আমরা সেই রাজসিংহ উপন্যাসের যে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড, ওই দ্বিতীয় তৃতীয় খণ্ডের অংশ থেকে এটা আমাদের এই দুইটা খণ্ডের অংশকে কিছু কিছু কাটছিট করে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের এই সিলেবাসে সেটা ঢোকানো হয়েছে। তো এইখানে যে মূল যে গ্রন্থের মধ্যে যে কাহিনীটা ছিল, আমাদের এই যে প্রথম যে গল্পটা, এটা বেশ 2-3টা পাতার মধ্যে আছে। আমি চাইছি অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সেই গল্পটাকে তোমাদের হাতে, তোমাদের মধ্যে তুলে দিতে। আমি কিছু কিছু অংশ পড়ব, তোমাদেরকে আমি কিছু কিছু শর্ট কোশ্চেন করবো। তোমরা লক্ষ্য রাখ, তোমাদের ধ্যান ঠিক আছে কিনা সেটা আমি যাচাই করার জন্য আমি মাঝে মধ্যে 1-2টা করে শর্ট কোশ্চেন প্রশ্ন করব, তোমরা পারো কিনা দেখবে, ঠিক আছে? তো এই গল্প বলার আগে আমি একটা কথা বলি, যে যখন আমরা প্রথম শুরু করেছি, প্রথম গল্পটা হয়তো আমরা বুঝে নিয়েছি, এরপরে দ্বিতীয় গল্প হবে। সিলেবাসটা যখন আস্তে আস্তে আমরা রান করব, দেখা যাবে একসময় সবটা সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু অনেক গল্প, কবিতা এগুলি পড়ার ফলে আমার সবগুলি একটা গোলযুগ লেগে যায়। এই জন্য আমাদের গল্প বা কবিতাগুলি এমন গল্পাকারে, যেটাকে আমার মনের মধ্যে ধারণ করতে পারি, সেইভাবে আমার গল্পটাকে তুলে ধরি। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের ঠাকুমা বা দিদিমা বা ঠাকুরদা, তারা একসময় ছোটবেলা আমাদের গল্প বলতো, সেই গল্পগুলি এখন মনে থাকে। কেন মনে থাকে? সেগুলি মনোযোগ দিয়ে আমরা শুনি, এবং আজকেও সেই বিষয়টা মনোযোগ দিয়ে শুনব। তো দস্যু কবলে লেখক পরিচিতির কথা, বঙ্কিমচন্দ্রের নাম বললে এটা কাউকেই কোনো কিছু বলতে হয় না। উনি কে ছিলেন, কি সাহিত্য সম্রাট, ঋষি। বঙ্কিমচন্দ্রের বঙ্কিম প্রতিভার শেষ নেই। মহিতলাল মজুমদার বলছেন যে উনি একজন রোমান্টিক কবি। আসলে উনি কবিতেই লেখছেন না, কিন্তু রোমান্টিক কবি। কেন? কারণ ওনার যে লেখা, তার মানে উপন্যাসের মধ্যে রোমান্টিকতা এতই বেশি, তার শব্দচয়ন, দক্ষতা, এবং আমাদের বাংলা সাহিত্য জগতে এরকম সাহিত্য প্রতিভা খুব কম লেখকদের আছে। তো আমি যেহেতু আমাদের স্বল্প সময়ের মধ্যে আমি লেখক পরিচিতিতে বেশি একটা যাচ্ছি না, গল্পের দিকে দ্রুত চলে যাচ্ছি, কারণ সময়কে মানে আমরা সীমিতর মধ্যে সেই ক্লাসটা শেষ করতে হচ্ছে। তো দস্যু কবলে এই গল্পটা তোমরা আগে একটু দেখো, পৃষ্ঠাগুলি দেখো। এখানে 1, 2, 3, 4, 5টা পৃষ্ঠা আছে। আমি চেষ্টা করবো সবটা শেষ করতে। এর আগে গল্পটার যে কোনো জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো আমাদের এই গল্পের যে উপন্যাসের মূল কাহিনীতে একটা বিষয় আছে। বিষয়টা হলো এক তসবির বিক্রেতা, অর্থাৎ ছবি বিক্রেতা, ভালো ভালো হিরোদের ছবি, ভারতবর্ষের বড় বড় হিরো, পৃথিবীর বড় বড় হিরো, মোনালিসা, আইনস্টাইন, সম্রাট ঔরঙ্গজেব তৎকালীন সময়ে ভারতবর্ষের রাজা ছিলেন। বিভিন্ন হিরোদের ছবি বিক্রি করতে করতে উনি দিল্লির নিবাসী একজন তসবির বিক্রেতা, সারা ভারতবর্ষ ঘোরাফেরা করতেন। তো তদানীন্তন কালে বলে রাখি, ছবি বিক্রেতা বিক্রি সারা ভারতবর্ষ করেন। এটা প্রসঙ্গে মনে পড়ছে যে তদানীন্তন ভারতবর্ষে মগধ নামে একটা রাজ্য ছিল, সেটা সবচেয়ে শক্তিশালী ছিল। আমরা যে 4টা
ষোড়শ মহাজনপদের যে 4টা রাজ্য শক্তিশালী ছিল, এর মধ্যে মগধ সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। মগধের ইতিহাস বিশাল। রানা প্রতাপ সিংহের নাম আমরা সেই মগধের নাম থেকে পাই। রাজসিংহ রানা প্রতাপ সাগরের বংশধর, সেই রানা প্রতাপ সাগরের বংশধর রাজসিংহ, তার ইতিহাস আমরা এই গল্পের মধ্যে পাব। সেই মগধ সম্পর্কে আমরা জানতে পারব। মগধ থেকে অনেকটাই দূরে রূপনগর নামে আরেকটা রাজ্য ছিল, সেখানকার রাজা ছিলেন রাজা বিক্রম সিংহ, এবং হিন্দু রাজাদের মধ্যে একজন স্বনামধন্য, নিষ্ঠাবান, প্রকৃত বীর, এরকম একজন রাজা ছিলেন রাজা বিক্রম সিংহ। সেই বিক্রম সিংহের মেয়ে ছিলেন সব থেকে নিষ্ঠাবাদী এবং যুক্তিবাদী, সাহসী, বীর, একদম সেরকম সেই যুগের একদম নিষ্ঠাবান এক নারী ছিলেন, সুন্দরী। সেই রাজকুমারী ছিল বীর সিংহের রাজকন্যা। তো যাই হোক, তো ওই তসবির বিক্রেতা বিক্রি করতে 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 রূপনগর রাজ্যের মধ্যে চলে আসলেন। এখানে আরো অনেক ঘটনা আছে, সেগুলি এইখানে বলা, এই সময়ের মধ্যে সেগুলি বলা সম্ভব নয়। তো তসবির বিক্রেতা সেখানে কিভাবে গেলেন সেখানেও ঘটনা আছে। যাই হোক, যাওয়ার পরে কোনো এক সখীর কাছে খবর পেল যে রাজকুমারী চঞ্চলা একটা ছবি ক্রয় করবে, এবং সেই কথা শুনে তসবির বিক্রেতা ভাবলো, যাই হোক, একটা ভালো জায়গা, যদি সেখানকার রাজকুমারী সেই ছবি, আমার সবগুলি ছবি ক্রয় করে নেয়, তাইলে আমার অনেক সুবিধা হবে, খুব তাড়াতাড়ি দিল্লিতে আমার বাড়িতে পৌঁছে যাব। একবার বেরিয়ে গেলে বছর বা 2 বছর 3 বছর বিক্রি করতে করতে ঘুরে সারা ভারত। তৎকালীন সময়ে যোগাযোগের ব্যবস্থা অনেক কঠিন ছিল, পায়ে হেঁটে তার এই কাজগুলি করতে হতো। ওই ছবি বিক্রেতা রূপনগর গিয়ে রাজকুমারীর হাতে যখন ছবিগুলি দিল, রাজকুমারী চঞ্চলা সেই ছবিগুলি দেখে দেখে, যখন তার ছবিগুলি আমাদের ভারতবর্ষের সম্রাট, সেই মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ছবিটা দেখলো, তার এই ছবির প্রতি তার ঘৃণা জন্মাইল। সঙ্গে সঙ্গে ছবিটাকে মাটিতে ফেলে পা দিয়ে পাড়াইয়া দিল, যেটা একটা সম্রাটের পক্ষে অপমানজনক। কিন্তু দিল্লির সেই তসবির বিক্রেতা সেখানে কোনো কিছুই বলতে পারল না, কিন্তু সে অপমানিত বোধ করলো যে আমাদের ভারতবর্ষের সম্রাটকে এই ক্ষুদ্র এক বীর, কি বলে, সেখানকার ক্ষুদ্র একটা রাজ্যের রূপনগরের রাজকন্যা, সে নাকি পা দিয়ে মারিয়ে দিল। এই খবর তার কাছে বিষয়টা অপমান লাগলো, কিন্তু কিছু করার নেই, এখানে কোনো কিছু সে বলেনি। তবে অপমানটা বুকের মধ্যেই রেখেই সে ছবি বিক্রি করেছে। এর মধ্যে একটা ছবি তার সবচেয়ে পছন্দ, সেই রাজকুমারী চঞ্চলা দেবীর একটা জিনিস পছন্দ হয়েছে, একটা ছবি, সেটা হলো মেবারের রানা রাজ সিংহের ছবিটা। কেননা তার আগে থেকেই তার প্রতি একটা অনুরাগ, তার একটা পূর্বরাগ জন্মেছিল, কারণ তার বীরত্বের কথা, তার বিশাল ক্ষমতার কথা, এবং সেই রাজপুত জাতির মানে লড়াই ক্ষমতা, লড়াকু ক্ষমতা, সেই সম্পর্কে আগেই জানতো, এবং এই জন্য আগে থেকেই সে রানা রাজসিংহকে সে এত শ্রদ্ধা করতো। এই জন্য ছবিটা সে ক্রয় করে রেখে দিয়েছে। যাই হোক, এখানে ঘটনা শেষ। এবার ওই তসবির বিক্রেতা দিল্লিতে গেল, ঘুরতে ঘুরতে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা ঘটনা হলো। ঘটনা কি, সে চিন্তা করলো যেতে যেতে এই কথাটা যদি বলে মুঘল বাদশাহ ঔরঙ্গজেবকে, তাইলে তো ঔরঙ্গজেব সেই রাজ্য আক্রমণ করবে। সারা ভারতবর্ষের রাজার ক্ষমতা পরাক্রম অনেক বেশি, তাকে জোর করে সেখান থেকে নিয়ে যাবে এবং তাকে জোর করে দাসী বানাবে। তাইলে ওই ঝামেলায় আমি না গিয়ে তাই ওই কথাটা কাউকে বলবো না। কিন্তু মনের মধ্যে কাজ করছে যে একটা অপমান হলো এত বড় সম্রাট সম্পর্কে এরকম, তখন সে তার ভিতরে জায়গা হচ্ছিল না। একটা সময় দেখা গেল সে তার
স্ত্রীর কাছে বলে দিয়েছে, ভুলবশত বলে দিয়েছে, দেখো এমন এমন এক ঘটনা হয়েছে, সেই ক্ষুদ্র সে নাকি সেই আমাদের সম্রাট ঔরঙ্গজেবকে মানে ছবিটা পা দিয়ে মারিয়ে দিয়েছে, এত বড় সাহস তার। এই কথাটা তার স্ত্রী শুনে, কথায় আছে মহিলাদের কণ্ঠ নেই, ঠিক আছে, ওই সকালবেলা গেল কলের মধ্যে জল আনতে গিয়ে, ওই আমরা জানি না হাসুন্নার বউ পিছন্নার বউয়ের কাছে বলে, এরকম বলতে বলতে তার স্ত্রী সেই খবরটা দিল্লির রাজদরবারে পৌঁছে দিল। কেননা ঔরঙ্গজেবের তৎকালীন সময় 3 জন রানী ছিলেন, জেবুন্নিসা, তারপর উদিপুরী, হ্যাঁ, আরেকজন ছিলেন এই উদিপুরের দাসী ছিল সেই তসবির বিক্রেতার স্ত্রী। সে ওই দাসী তার মনিবের কাছে বিষয়টা বলে দিল। কিন্তু মহারানী জানে, যদি রাজা এই কথাটা শুনে, উদয়পুরী জানে, তাইলে ঔরঙ্গজেব জোর করে ওই সুন্দরীকে ধরে এনে আবার বিবাহ করবে এবং তাকে দাসী বানিয়ে রাখবে। ফলে তার কথাটা না জানানো ছিল, কিন্তু 3 মহারানীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, ফলে ওই সুবাদে সে বিষয়টা জানিয়ে দিল ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেব শুনে মাত্রই তাকে ডেকে আনলো তসবির বিক্রেতাকে। তসবির বিক্রেতা বিষয়টা বলল, সঙ্গে সঙ্গেই সেখানে এলান করে দিল যে ধরে আনো সেই নারীকে, তাকে আমি বিবাহ করব এবং দাসী করে সারা জীবন তাকে আমার এখানে খাটিয়ে দেব, এই শাস্তি তার। এই কথা খবরাখবর ঘটনাচক্রে এক মহারানী এক গোপনে, এখানেও একটা ঘটনা আছে কিভাবে খবরটা পাঠিয়েছিল। এই খবরটা ওই রাজকুমারীর কাছে পাঠিয়েছিল যে তোমাকে জোর করে ধরে নিয়ে যাবে। এই খবর শুনতে পেয়ে রূপনগরের রাজকন্যা চঞ্চল কুমারী অস্থির হয়ে পড়লেন। জানেন, একবার ভারতবর্ষের সম্রাট, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যদি বিষয়টাকে একবার মাথার মধ্যে নিয়েছে, যেহেতু জোর করে নেবে এবং সেটা করবে, কিন্তু সেও কম নয়, কারণ সে এরকম মহারাজকে পছন্দ করেন না। তখন সে চিন্তা করলো, তার বাবাকে বিষয়টা জানায়নি, হয়তো জানালে বিষয়টাকে অনেক বাবাও মহারাজের কথা শুনতে বাধ্য, কারণ একটা অঙ্গরাজ্য মাত্র, ছোট্ট রাজ্য, তো এই কথাটা জানায়নি। সেই সময় এই পরিস্থিতি থেকে কিভাবে সে পার পাবে সেই চিন্তা করতে করতে অস্থির হয়ে পড়ছেন। খাওয়া নেই, কোনো কিছু নেই। তাহলে সে চিন্তা করে দেখলো, একমাত্র সারা ভারতবর্ষের একমাত্র রাজপুত বীর, যে যুদ্ধক্ষেত্রে কখনো কোনোদিন মাথা নিচু করবে না, প্রয়োজনে তরোয়াল দিয়ে নিজের শির কেটে নেবে, তবু মাথা নিচু করবে না, হেরে আসবে না, সেই রকম জাতির বীর রানা রাজসিংহকে যদি আমি সেই খবরটা দিতে পারি এবং সে যদি সেই বিষয়টা নিয়ে একবার ভাবে, তাইলে সেই মুঘল সম্রাট তার পেছনে তার সঙ্গে লড়াই করে পারবে না এবং সেখান থেকে আমি উত্তরণ হতে পারি। এই পরিস্থিতি, এই হেন পরিস্থিতিতে আমাদের এই গল্প দস্যু কবলে আমাদের শুরু হচ্ছে। তো আমি আগে দস্যু কবলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো দস্যু কবলে এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা শুনে নিলাম, তাহলে গল্পের মধ্যে কি হচ্ছে সেই বিষয়টা আমরা দেখি। মাঝে মধ্যে আমি দু একটা প্রশ্ন করব, আর এই গল্পের মধ্যে কি কি প্রশ্ন আমরা মাধ্যমিকে দেখতে পাই এবং কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে। ইম্পর্টেন্ট সব প্রশ্নই, আমি যাই হোক কথা প্রসঙ্গে আরেকটা কথা বলি,
আমরা যদি গল্পটা প্রত্যেকটা লাইন আমরা পরিচিত থাকে, আমরা যদি বলতে পারি যে দর্শক বলে গল্প থেকেই আমার এই লাইনটা এসেছে, তাহলে আমি নির্দ্বিধায় যে কোনো লাইনের উপরে আমি উত্তর করে নিতে পারবো, এক পাতা লিখে নিতে পারবো। শুধু আমার শব্দচয়ন, ভাষার দক্ষতা, বাক্য তৈরিকরণ সেগুলি সুন্দর হলে উত্তর আপনা আপনি হয়ে যাবে। তো আমরা অনেকে মনে করি এতটা প্রশ্ন পড়েছি, এতটা প্রশ্ন, এইখান থেকে আমি 500 প্রশ্ন করব, 500 প্রশ্ন কি আমার খাতায় লিখে উত্তর করতে পারবো? কিন্তু আমি 500 প্রশ্নের উত্তর পারবে। আমি একটা বলে দিই আজকে, তোমরা সবাই মনে রাখো যে প্রশ্ন যতই বেশি পড়ি না কেন, এটার একটা প্রশ্ন মাথায় নিয়ে রাখো আজকে, এবং সবসময় যে কোনো প্রশ্ন পড়বে এই প্রশ্নটার কথাই প্রথম চিন্তা করবে। কে, কখন, কেন বলেছিল? যত প্রশ্ন হোক এখান থেকে 500 না 1000 হোক, কে, কখন, কেন বলেছিল, এই উত্তরটা তুমি করে নিতে পারবে যদি গল্পটা মনোযোগ দিয়ে শোনো। আর গল্পটা পারলে প্রশ্ন যেখান থেকে আসুক। তথাপি আমরা মাধ্যমিকে যেই লাইনগুলি থেকে আমাদের বোর্ডে প্রশ্নগুলি আসে, সেই ধরনের কিছু প্রশ্ন আমি অল্প কয়েকটা দিয়ে দেব। হ্যাঁ, 7-8টা প্রশ্ন দিয়ে দেব যদি সময় থাকে। আর আমি গল্পটা বুঝিয়ে নিচ্ছি। অনন্ত মিশ্র চঞ্চল কুমারীর পিতৃকুল পুরোহিত। অনন্ত মিশ্র নামে এক ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। উনি তার পিতৃকুল পুরোহিত, অর্থাৎ রাজা বিক্রম সিংহের কুল মানে বংশ, তার বংশের একজন পণ্ডিত। কন্যা নির্বিশেষে চঞ্চল কুমারীকে ভালোবাসতেন, কন্যার মতো ভালোবাসতেন চঞ্চল কুমারীকে। তিনি মহামহোপাধ্যায় পণ্ডিত, অর্থাৎ মহামহোপাধ্যায় তৎকালীন সময়ে সংস্কৃতে পণ্ডিত, সংস্কৃত ভাষায় যে পণ্ডিত থাকতেন তাদেরকেই বলা হতো মহামহোপাধ্যায় পণ্ডিত। সকলে তাহাকে ভক্তি করিত, যেহেতু শ্রদ্ধাবান, সকলে ভক্তি করিত, যেহেতু তার বংশের সব থেকে বয়স্ক সেই কুলপুরোহিত। চঞ্চলের নাম করিয়া তাহাকে ডাকিয়া পাঠাইবা মাত্র তিনি অন্তঃপুরে আসিলেন। চঞ্চলের নাম করিয়া তাকে ডাকানো হয়েছিল, উনি সঙ্গে সঙ্গে, ওই যে বললাম চঞ্চল কুমারী বিপদে পড়ে, যখনই পড়ে, এর আগেও অনেকবার পড়েছিল, একমাত্র তার মনের কথা বলার মতো ছিল সেই পিতৃসম সেই ব্রাহ্মণ পণ্ডিত অনন্ত মিশ্র। আজকেও সেই বিপদের দিনে সেই পণ্ডিতকেই ডেকেছেন। ফলে পণ্ডিত অনন্ত মিশ্র একেবারে সোজা ভিতর বাড়িতে অন্তঃপুরে আসিলেন। কুলপুরোহিতের অবারিত দ্বার, মানে কুলপুরোহিত দরজা আটকাবে না, যে কোনো জায়গায় সে অবাধে যেতে পারে। পথিমধ্যে নির্মল তাহাকে গ্রেপ্তার করল। নির্মল তার প্রিয় প্রধান সখী। কার? তার চঞ্চল কুমারীর প্রিয় সখী। সখী অনেকেই থাকে, এর মধ্যে যে সবসময় পাশাপাশি থাকে তাকে বলা হয় প্রিয় সখী। ওই সখী তাকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার মানে এখানে তাকে ধরে আসেন বলে চঞ্চল কুমারীর রুমে নিয়ে গেল এবং সকল কথা বুঝাইয়া দিয়া ছাড়িয়ে দিল। কোন কথাটা বুঝাইল? তোমাদের এখন প্রশ্ন জাগছে, সকল কথা বুঝাই দিল। দেখো, গল্পের প্রথম প্যারাতেই সকল কথা বুঝাই দিল। কি কথা বুঝাইল? অর্থাৎ আমরা যেই কথাটা ব্যাকগ্রাউন্ডে বলেছিলাম ওই কথাটাই বুঝিয়ে দিল। বিভূতি চন্দন বিভূষিত প্রশস্ত ললাট দীর্ঘকায় রুদ্রাক্ষ শোভিত হাস্যবদন সেই ব্রাহ্মণ চঞ্চল কুমারীর কাছে আসিয়া দাঁড়াইলেন। সেই বিভূতি মানে অর্থাৎ কি, সেই চন্দন কপালে লাগানো, ভূষিত, সেই প্রশস্ত ললাট, কপালটা অনেক বড়, দীর্ঘকায়, খুব লম্বা মানুষ, রুদ্রাক্ষ মালা লাগানো সেই ব্রাহ্মণ চঞ্চল কুমারীর কাছে আসিয়া দাঁড়াইলেন। নির্মল দেখিয়াছিল যে চঞ্চল কাঁদিতেছে, কিন্তু আর কাহারুর কাছে চঞ্চল কাঁদিবার মেয়ে নয়। তাহলে আমাদের চঞ্চল কিন্তু আর কোথাও কাঁদিবার মেয়ে নয়। এত প্রতিবাদী সাহসী বীর মেয়ে, সেরকম প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখে, অন্য কোথাও আর কাঁদেনি, একমাত্র অনন্ত মিশ্রের সামনেই কেঁদে ফেললেন। গুরুদেব দেখিলেন চঞ্চল স্থির মূর্তি, পাথরের মতো হয়ে গেছে। বললেন, মা লক্ষ্মী, আমাকে স্মরণ করিয়াছ কেন? তুমি আমাকে কেন স্মরণ করিয়াছ? চঞ্চল আমাকে বাঁচাইবার জন্য, চঞ্চল বলছে, আমাকে বাঁচাইবার জন্য
আর কেহ নাই যে আমায় বাঁচায়। এখানে আমার রাজ্যের মধ্যে আর কেউ নেই যে আমাকে বাঁচাতে পারবে। অনন্ত মিশ্র হাসিয়া বলিলেন, বুঝেছি রুক্মিণীর বিয়ে, তাই পুরোহিত বুড়াকে দ্বারকায় যেতে হবে। কথায় আছে না, রুক্মিণীকে, ও রুক্মিণীটা কে? রুক্মিণী হল শ্রীকৃষ্ণের স্ত্রী, আর দ্বারকার রাজাকে শ্রীকৃষ্ণ। কোন এক মহাভারতের অংশে আছে রুক্মিণীর বিবাহের সম্বন্ধ নিয়ে এক বৃদ্ধ সেখানে দ্বারকায় গিয়েছিলেন। ওই কথাটা এখানে তুলনা দিয়ে ব্রাহ্মণ পণ্ডিত তার কিছু মনের ভাষা, এখানে আবেগ এবং কিছু শ্লেষ, কিছু হাসি, কিছু সবকিছু মিশিয়ে তাকে উত্তরটা দিয়েছিল যে বুঝেছি রুক্মিণীর বিয়ে, পুরোহিত বুড়াকেই দ্বারকায় যেতে হবে। অর্থাৎ দ্বারকায় কৃষ্ণের কাছে সেই পুরোহিত বুড়াকে যেতে হবে, অর্থাৎ রাজসিংহের যেতে হবে। তা দেখি মা, লক্ষ্মীর ভান্ডারে কিছু আছে কিনা, পথ খরচাটা জুটিলেই আমি উদয়পুরে যাত্রা করিব। তাইলে এবার বলি উদয়পুরে। উদয়পুর কোথায়? সেই উদয়পুর হলো রাজস্থানের উদয়পুর। রূপনগরও রাজস্থানের একটা অংশ, অনেক পরে, কিন্তু উদয়পুরটা একটা প্রখ্যাত জায়গা এখন অব্দি, আজ অব্দি। সেই উদয়পুরে রানা ছিলেন তখন, উদয়পুরেই ছিল মেবার, সেই মেবারের রানা ছিলেন রাজসিংহ। উদয়পুরে রওনা দিতে পারবো, আমার কাছে যদি তোমার পথ খরচা কিছুটা আমাকে দিতে পারো তাহলে আমি আজই রওনা দিয়ে দেব। চঞ্চল একটি জরির থলি বাহির করিয়া দিল, তাহাতে আশ্রভি পরা। একটা জরির থলি, জরি তো আমরা জানি মানে বিভিন্ন পাথর খচিত ব্যাগ, সেই থলের মধ্যে কিছু আশ্রফি মানে কি? আশ্রফি মানে হলো বাদশাহী মুদ্রা। মুঘল যুগে বাদশাহদের এক ধরনের মুদ্রা ব্যবহার হতো, সেটার নাম ছিল আশ্রফি। সেই আশ্রফি কিছু নিয়ে, আশ্রফি মানে বলছে যে পথে অন্ন খাইতে হইবে, আশ্রফি খাইতে পারিব না। এই কথা বলি, পারিবে কি? বলছে যে পথে তো আমার কোনো মানে অন্নই খাইতেইব, আশ্রফিদার খাইতে, আশ্রফি বেশি করে নিলে অর্থাৎ মুদ্রা বেশি করে নিলে কি এগুলি বিক্রি করতে বা এগুলি দিয়ে কোনো কিছু ক্রয় করতে পারবে? সামর্থ্য কারো থাকবে? রাস্তাঘাটে থাকবে না। তাহলে আশ্রফি নিয়ে কি হবে? অন্নই খেতে হবে। কারোর বাড়িতে আমি ব্রাহ্মণ, কারোর বাড়িতে ঢুকে খেয়ে নেব, এত প্রয়োজন নেই। তবে চঞ্চল বলিলেন, আমাকে আগুনে ঝাঁপ দিতে বলিলেও আমি এই বিপদ হইতে উদ্ধার হইবার জন্য তাও পারি, কি আজ্ঞা করুন। বলছে যে আমি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যদি বলেন আমি আগুনে ঝাঁপ দিতে, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব। একথা বললেন চঞ্চল কুমারী অনন্ত মিশ্রকে। মিশ্র বলছে রানা রাজসিংহকে একখানি পত্র লিখিয়া দিতে পারো, একটা পত্র লিখে দাও, ওই পত্রটা নিয়ে যাব, কারণ আমাকে সে চিনতে পারবে না বা তোমার যে কথা সেগুলি জানতে পারবে না। চঞ্চল ভাবিল, বলিল, আমি বালিকা, পুরস্ত্রী, তাহার কাছে অপরিচিত, কি প্রকারে পত্র লিখি? বলছে আমি তো বালিকা বা আমি পরস্ত্রী, একটা অপরিচিত মেয়ে, আমাকে সে কি প্রকারে আমি পত্রটা লিখবো তাকে? কিন্তু আমি তাহার কাছে যে ভিক্ষা চাইতেছি তাহাতে লজ্জার বা স্থান কই লিখিব। বলছে যে আমার এটা লজ্জা হোক যাই হোক, আমি তো তার কাছে চাইছি, একটা সাহায্য চাইছি, এখানে আর কি বা লিখব? মিশ্র বলে, আমি লিখিয়া দিব না আপনি লিখিবে? আমি লিখে দেব না, মানে আপনি বলতে কেন তুমি লিখবে? চঞ্চল বলছে যে আপনি বলিয়া দিন, আপনি বলেন। নির্মল সেখানে আসিয়া দাঁড়াইয়া ছিল, সে বলিল, তা হইবে না, এ বামুনে বুদ্ধির কাজ নয়, এ মেয়েলে বুদ্ধির কাজ, আমরা পত্র লিখিব, আপনি প্রস্তুত হয়ে আসুন। এটা মেয়েলে বুদ্ধির কাজ, ঠিক আছে, আপনার লিখতে হবে না। এটা কে বলছে? চঞ্চল কুমারীর প্রিয় সখী সেই নির্মল বলছে যে এটা মেয়েলে বুদ্ধির কাজ, আমরাই লিখব, আপনি তৈরি হয়ে আসুন। মিশ্র ঠাকুর চলিয়া গেলেন, কিন্তু গৃহে গেলেন না। রাজা বিক্রম সিংহের নিকট দর্শন দিলেন, বলিলেন,
আমি দেশ পর্যটনে গমন করিব, মহারাজকে আশীর্বাদ করিতে আসিয়াছি। মিশ্র ঠাকুর তখন মানে চঞ্চল কুমারীর বাবার কাছে অর্থাৎ রাজার কাছে, বিক্রম সিংহের কাছে গিয়ে বলে যে আমি একটু দেশ পর্যটনে বেরোবো, আমাকে একটু আগে দিতে হবে, মহারাজকে আশীর্বাদ করতে আসে, তোমাকে আশীর্বাদ করে আমি বেরোবো আজকে। কি জন্য, কোথায় যাইবেন? রাজা তাহা জানিবার ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু ব্রাহ্মণ তাহা কিছু প্রকাশ করিয়া বলিলেন না, আসল ঘটনাটা বলেননি। তথাপি তিনি যে উদয়পুর পর্যন্ত যাইবেন তাহা স্বীকার করিয়া রানার নিকট পরিচিত হইবার জন্য একখানি পত্র লিপি জন্য প্রার্থিত হইলেন। রাজাও পত্র দিলেন, অর্থাৎ বললেন যে আপনি একটা চিঠি অর্থাৎ লিপি আমাকে লিখে দেন, আমি উদয়পুর যাচ্ছি, রাজা রানার সঙ্গে, রাজসিংহের সঙ্গে আমি দেখা করব। যেহেতু ব্রাহ্মণ পণ্ডিত বলছেন, সেখানে রাজা বেশি প্রশ্ন করলেন না, লিখে দিলেন এবং বললেন যে তোমার কোনো কিছু সঙ্গে লোক লাগবে, সৈন্য করেছিল। আমি এতটুকু পড়ার মধ্যে আমি একটু বলছি যে এখানে যদি প্রশ্ন করা হয় যে দস্যু কবলে প্রবন্ধটি কে রচনা করেছেন, তাহলে আমরা কি বলবো? বলবো আমাদের দস্যু কবলে প্রবন্ধটির রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বলবো, পরের প্রশ্ন যদি বলি এই দস্যু কবলে গল্পটির মূল উৎস কি বা মূল গ্রন্থের নাম কি, তাহলে আমরা বলতে পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজসিংহ উপন্যাস থেকে। তাহলে রাজসিংহ উপন্যাসটা কি ধরনের উপন্যাস যদি বলি, এটা আমরা নিজে থেকেই বলতে পারি, যদিও এটা বলিনি তবু বলবো এটা সম্পূর্ণ একটা ঐতিহাসিক উপন্যাস, ইতিহাসের উপর ভিত্তি করে এই উপন্যাস লেখা হয়েছিল। আর যদিও আমি একথাও বলিনি যে উপন্যাসটি 64টি খণ্ডে, এত বিশাল বড় উপন্যাস, দুইটা অংশ নিয়ে এই আমাদের এটা করা হয় কাটছিট করে। দুইটা অংশের মূল ঘটনা সবগুলি তোলা হয়নি, গল্পটা পরিধি বড় হয়ে যাচ্ছে, এই চিন্তা করেই হয়তো বোর্ড সেটাকে কমিয়ে দিয়েছেন। তো আরেকটা প্রশ্ন করি, বুঝেছি রুক্মিণীর বিয়ে, তাই পুরোহিত বুড়াকে কোথায় যেতে হবে? তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে দ্বারকায় যেতে হবে। তাহলে রুক্মিণীকে, রুক্মিণী হল শ্রীকৃষ্ণের স্ত্রী বা প্রধান মহিষী। এখানে লক্ষ্মী বলতে কাকে বলা হয়েছে? বিভূতি চন্দন বিভূষিত কি? তারপর রুদ্রাক্ষ শোভিত কে ছিলেন? মিশ্র ঠাকুর কাকে বলা হয়? আশরফি কি? মনে আছে আশরফি কি? জরি কি বা জরির থলেতে কি ছিল? এ ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, পরের জায়গাটা আবার পড়ছি, আবার তোমাদেরকে আবার প্রশ্ন করব, তোমরা লক্ষ্য রাখবে। তো যতটুকু পড়লাম এই জায়গাটা তো মনে আছে তো, আর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা বলেছি সেটাও আশা করি মনে আছে। তো পরের অংশটা বলি, মিশ্র ঠাকুর চলিয়া গেলেন কিন্তু গৃহে গেলেন না, রাজা বিক্রম সিংহের নিকট দর্শন দিলেন, বলিলেন আমি দেশ পর্যটনে গমন করিব। পরের জায়গাটা পড়ি, অনন্ত মিশ্র রাজার নিকট হইতে পত্র সংগ্রহ করিয়া চঞ্চল কুমারের নিকট পুনরাগমন করিলেন। অনন্ত মিশ্র চঞ্চল কুমারের নিকট গিয়ে কি করলেন? পত্র সংগ্রহ করতে আবার গেলেন। সেখানে গিয়ে পত্রখানি একখানি পত্র সমাপন করিয়াছিল এতক্ষণের মধ্যে। আর দুইজনে বুদ্ধি করে, কোন দুইজন? চঞ্চল কুমারী এবং প্রিয় সখী নির্মল, তারা দুইজন বুদ্ধি করে একটা চিঠি লিখেছিল। পত্র শেষ করিয়া রাজনন্দিনী একটি কোটা হইতে অপূর্ব শোভা বিশিষ্ট মুকুতা বলয়ে বাহির করিয়া ব্রাহ্মণের হস্তে দিয়া বলিলেন, রানা পত্র পড়িলে আমার প্রতিনিধি স্বরূপ আপনি এই রাখি বাঁধিয়া দিবেন। রাজপুত কুলের যিনি চূড়া, তিনি কখন রাজপুত কন্যার প্রেরিত সেই অগ্রাহ্য করবেন না। তো বলছে যে এই রাজপুত বীর ওনার সঙ্গে যখন দেখা হবে আমার এই চিঠিটা নিয়ে দেবেন, চিঠিটা দেওয়ার পরে আপনি এই চিঠির বদলে সঙ্গে সঙ্গে একটা মুক্তার বালা আছে, সেটা আপনি
দেবেন। ঠিক আছে, তো মুক্তার বালাটা দেবেন। তো মিশ্র ঠাকুর স্বীকৃত হইলেন। রাজকুমারী তাহাকে প্রণাম করিয়া বিদায় করিলেন। পরিধেয় বস্ত্র, ছত্র, যষ্টি, চন্দন কাষ্ঠ প্রভৃতি নিতান্ত প্রয়োজনীয় দ্রব্য একমাত্র ভৃত্য সঙ্গে লইয়া অনন্ত মিশ্র গৃহিণীর নিকট হইতে বিদায় লইয়া গেলেন। তো গল্পটা আসলে আমি যেভাবে বলেছিলাম এটা তো আসলে কোনো কিছুই করা যায়নি। তো আমার সময়ের বাধ্যকতার কারণে আমি গল্পটা সবটা কথা দিয়েছিলাম চেষ্টা করবো, কিন্তু এটা কিছুই করতে পারলাম না। তো আমি গল্পটাকে এমনিতেই শেষের অংশটা একটু বলে দিই, তবু গল্পটার একটা শেষ অংশ তোমরা শুনতে পারো, একটা পরিণতি আসবে। তো অনন্ত মিশ্র সেখান থেকে বিদায় নিলেন, বাড়িতে গিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, নিয়ে সোজা একজন ভৃত্যকে সঙ্গে নিয়ে, কোনো সৈন্য কোনো অন্য কাউকে সঙ্গে না নিয়ে একজন ভৃত্যকে নিয়ে বেরিয়ে পড়লেন। এবং রাস্তায় সন্ধ্যা হলে যে বাড়িতে যাবেন সে বাড়িতেই সাধারণ কিছু খাবার আহার গ্রহণ করে সেখানে শুয়ে থাকেন। অতঃপর যখন উদয়পুরের কাছাকাছি চলে, তৎকালীন সময়ে পায়ে হেঁটে যেতে হতো, অনেক দিন লাগতো, 1 মাস 2 মাস সময় এরকম পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। সেই পর্বত, শেষ পর্বতটা পেরিয়ে গেলে চলে যাবে উদয়পুর, সেই তার যেখানে যাওয়ার কথা। এর আগেই একটা মন্দির ছিল, সেই মন্দিরের বারান্দায় ভৃত্যকে নিয়ে রাত কাটাচ্ছিলেন। সেই সময় 4 জন পথিক সেখানে সেই মন্দিরের মধ্যে গিয়ে বললে যে আমরা বণিক, আমরাও সেই উদয়পুর যাব, আপনারা যাবেন? বললে হ্যাঁ আমরাও যাব। তাহলে কালকে চলুন আমরা একসঙ্গে চলে যাব, কারণ এইখানে যে রাস্তাটা খুব দুর্গম, যে কোনো সময় ডাকাতের আক্রমণ হতে পারে, আমরা একসঙ্গে গেলে আমরা ডাকাতের কাছ থেকে আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো, এই চিন্তা করে তো তারা একসঙ্গে রওনা দিয়ে গেল। কিন্তু রাস্তার মধ্যে গিয়ে পরিচয় পেল যে 4 জনই ডাকাত, এবং ব্রাহ্মণকে সেখানে একটা গাছের সঙ্গে বেঁধে তার সমস্ত কিছু কেড়ে নিয়ে চলে গেলেন। একটা দূরে কোনো গুহার মধ্যে লুকিয়ে গেলেন। ব্রাহ্মণ সেই বাধা অবস্থায় গাছের মধ্যে, এই বিকালবেলার পরন্ত বেলায় কোনো তাকে বাঁচানোর মধ্যে কেউ ছিল না, সেই গুহার মধ্যে চলে গেলেন। সেই 4 জনের মধ্যে একজন ছিলেন মানিকলাল, সেও রাজপুত বংশেরই, কিন্তু প্রয়োজনে সংসারের তাগিদে সে এখানে দস্যুতা করতে এসেছিল। সে সবার কাছে সেও মাথা নত করতে হয়েছে। যদিও আমরা যে এখানে আমরা দেখেছি সেই চঞ্চল কুমারীর সেই সম্পদগুলি আশরফি, 5টা আশরফি এবং আরো কিছু মুক্তাবলয় চিঠি দোকানে 2টি চিঠি তারা ভাগ বাটোয়ারা করছিল, নিয়ে যেত। এই সময়ই তার অবস্থার এরকম হয়েছিল। যাই হোক, সবাইকে আজকের এই অবস্থায় সবাইকে বলবো সবাই ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 এর ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ শুরু হতে যাচ্ছে এক্সট্রা ক্লাস। উপস্থিত থাকবেন